বিহিত করো শুনি। কিছু একটা বিহিত করো। সেই সকাল থেকে ঘুরপাক দিয়ে দিয়ে বেড়াচ্ছে। কতবার বলছি ও বৌমা তুমি ভাত চড়িয়ে দাও না গো, তুমি ভাত চড়িয়ে দাও না গো। ওকে যা হয় কিন্তু তুমি না গো। হ্যাঁ মাইনে করে দাসী তো নই মা, আমি যখন পারবো তখন রান্না চড়াবো। সকাল থেকে বসে আছি নাকি এত খাটুনি সে আর 8টার মধ্যে ভাত দেবো? যা না চলবে সে নিজে গিয়ে রেঁধে নিক। গল্পের দেশে আপনাদের নিয়ে যেতে আমরা আবার তৈরি। বিচিত্র এই দেশ, রোমাঞ্চ এবং রহস্যে ভরা। সাহিত্যের এক বিপুল সম্ভার নিয়ে আমাদের বিশেষ প্রয়াস দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ। থাকবে বাংলা ও বিশ্ব সাহিত্যের ঝুলি থেকে বাছাই করা কিছু গল্প। আর আমাদের আজকের গল্প শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মৌরি ফুল। আজকের গল্পের বিভিন্ন চরিত্রে শুভ ও সমৃদ্ধি। গল্পের আর্টওয়ার্কের রূপ স্ক্রিপ্টিংয়ে নার্গিস লায়লা, সমগ্র পরিচালনায় সমৃদ্ধি ও আমি শুভ। শুনতে থাকুন আজকের গল্প মৌরি ফুল। তখনও অন্ধকার ঘনিয়ে আসেনি। মুকুজ্জে বাড়ির পিছন দিকে বাঁশ বাগানের জোনাকি দল ঝাঁক বেঁধে ওড়ার উপক্রম করছে। তাল পুকুরের পাড়ে গাছের মাথায় বাদুড়ের দল কালো হয়ে ঝুলছে। মাঠের ধারের বাঁশবাগানের পিছনটা সূর্যাস্তের রক্তাভ আলোয় উজ্জ্বল। চারিদিকের পরিবেশটা এতটাই মোহময় যে দেখলেই মনে কাব্য জাগে। ঠিক এই সময়ই মুকুজ্জেদের অন্তর বাড়ি থেকে কিসের যেন একটা তুমুল কলরব শোনা গেল। বৃদ্ধ রামতনু মুকুজ্জে শিবকৃষ্ণ পরমহংসের শিষ্য। তিনি রোজ সন্ধেবেলায় আরতি করে থাকেন। এই জন্য প্রায় 1 পোয়া খাঁটি গাওয়া ঘি তার চাই। তিনি নানা উপায়ে এই ঘি সংগ্রহ করে ঘরে রেখে দেন। অন্য দিনের মতন আজও তাকের ওপর একটা বাটিতে ঘিটা ছিল। তার পুত্রবধূ সুশীলা সেই বাটি তাকের উপর থেকে পেরে ঘিটার সবটুকু দিয়ে খাবার তৈরি করে ফেলেছে। রামতনু মুকুজ্জে মহকুমা কোর্টে গিয়েছিলেন ওপাড়া চৌধুরীদের পক্ষে একটা মোকদ্দমায় সাক্ষ্য দিতে। বিপক্ষের উকিল তাকে জেরার মুখে জিজ্ঞাসা করলেন, আপনি গত মে মাসে পাঁচুড়ায়ও তার ভাইয়ের পাঁচিলের জায়গা নিয়ে মামলায় প্রধান সাক্ষী ছিলেন না কি? রামতনু মুকুজ্জে সগর্বে বলেছিলেন, হ্যাঁ আমি ছিলাম। ফের উকিল প্রশ্ন করেন, দুনালির চৌধুরীদের কান সোনার মাঠের দাঙ্গার মোকদ্দমায় আপনি তো পুলিশের দিকে সাক্ষ্য দিয়েছিলেন, ঠিক কি না? এবার রামতনু মহাশয় ঢোক গিললেন। এই উকিলটা জেরা করতে করতে তাকে কোথায় নিয়ে গিয়ে ফেলবে কি জানে। তবুও মুকুজ্জে মশাই এটিও স্বীকার করলেন শেষমেশ। বিপক্ষের উকিল আবার প্রশ্ন ছুড়ে দিলেন, আচ্ছা এর কিছুদিন পরেই বড় তরফের সত্যের মামলায় আপনি বাকি পক্ষের সাক্ষী ছিলেন কি না? এই ঘটনায় তিনি কবে সাক্ষী দিয়েছিলেন সেটা তক্ষুনি মুকুজ্জে মশাই প্রথমটায় মনে করতে পারলেন না। কিন্তু উকিলের বারবারের তিরিক্ষি স্বরের প্রশ্ন বাণে এবং মুনসেব বাবুর ভ্রুকুটি মিশ্রিত দৃষ্টির সামনে হতভাগ্য রামতনুর মনে পড়ে গেল তিনি এ সাক্ষ্য দিয়েছিলেন বটে এবং গত জুলাই মাসে এই কোর্টেই তিনি তা দেন। তারপর কোর্টে কি ঘটল? বিপক্ষের উকিল হাকিমের দিকে চেয়ে রামতনুর উপর কি কি ব্যঙ্গোক্তি করলেন। রামতনু মুকুজ্জে উকিল আমলা ভর্তি এজলাসে হঠাৎ কিভাবে সেই পরিস্থিতি সামলালেন, এসব কথা আর নাইবা উল্লেখ করলাম। মোটের ওপর বলা যায় রামতনু মুকুজ্জে যখন বাড়ি এলেন তখন তাঁর শরীর ও মনের অবস্থা খুবই খারাপ। কোথায় এই অবস্থায় তিনি ভেবেছিলেন হাত পা ধুইয়ে ঠান্ডা হয়ে শ্রীগুরুর উদ্দেশ্যে আহুতি দিয়ে অনিত্য বিষয় বিষে জর্জরিত মনকে একটু স্থির করবেন,
তা না, এসে দেখলেন কিনা আহতের জন্য আলাদা করা তোলা ঘিয়ের সবটা, হ্যাঁ হ্যাঁ সবটাই একেবারে নষ্ট হয়ে গিয়েছে। এরপর প্রায় মিনিট 30 ধরে মুকুজ্জে বাড়ির অন্দরমহলে যে একটা রীতিমতো কবির লড়াই চলতে লাগলো, তার বর্ণনা আর ভাষায় প্রকাশ করার নয়। মুকুজ্জে মশাইয়ের পুত্রবধূ সুশীলা প্রথমটা একটু অপ্রস্তুত হয়ে গেলেও পরক্ষণে নিজেকে সামলে এমন সব কথায় শ্বশুরকে জবাব দিতে লাগলো যা একজন বছর 18 তরুণীর মুখে সাজে না। কি ভুলখানা করেছি? ঘটনা তেলখানা ছিল না বলেই তো খেতে দিয়েছি। সারা কিছু ক্যাচ ক্যাচ করে বেড়ায়, বয়সের কোনো ইয়ে নেই। একে তো একটু আগেই কোর্ট থেকে বিপক্ষের উকিলের অপমান হজম করে এসেছেন, তার উপর ঘরে ফিরে ছেলের বইয়ের কাছে এভাবে হেয় হয়ে ক্ষিপ্ত প্রায় রামতনু মুকুজ্জে পুত্রবধূর বাপের বাড়ির সঙ্গে নিজের পরিবারের মিল অমিল দোষ গুণ তুলনা টেনে এমন সব শব্দ প্রয়োগে চিৎকার চেঁচামেচি জুড়লেন যে বিদ্যাসাগর মহাশয়ের ডুবালের গল্পে উল্লেখিত কুলাদর্শ বিদ্যা অধ্যয়ন না করলে সেসব শক্ত শক্ত কথার মানে বোঝা একেবারেই অসম্ভব। এমন সময় মুকুজ্জে মশাইয়ের ছেলে কিশোরী বাড়ি এলো। তার বয়স বড়জোর 25 কি 26 হবে। বেশি লেখাপড়া না শেখায় সে চৌধুরীদের জমিদারি কাছারিতে 9 টাকা বেতনে মুহুরিগিরির কাজ করত। কিশোরীলাল নিজের ঘরে ঢুকে দেখল সেখানে আলো দেওয়া হয়নি। সে কিছু না বলে অন্ধকারেই জামা কাপড় ছেড়ে বাইরে হাত পা ধুতে গেল। তারপর ফের ঘরে ঢুকতেই শুনতে পেল ঘুটঘুটে অন্ধকার ঘরে সুশীলা বোধ করি সামনের বাতাসকে সাক্ষী রেখেই বলছে, না 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 না, কোনো মতেই আর নয়। এই সংসারে আমার এক দণ্ডও থাকবো না। সাত সকালে উঠে সবার জন্য উদয়স্ত কেটে হাড় মাস কালি করবো, আমার নিন্দে বন্ধ শুনবো। হ্যাঁ, সে যে কিনা আমার বাপের ঘর নিয়ে অতগুলো খারাপ কথা বলা। কাল সকালেই যেন গরুর গাড়ি ডাকিয়ে আমাকে বাপের বাড়ি পাঠানো বন্দোবস্ত করা। আশা করি কানে গেল কথাখানা। কে? কিশোরী নিরুত্তর। সে বাইরে গিয়ে লণ্ঠন জ্বালালো। বাঁশের লাঠিগাছা ঘরের কোণ থেকে নিয়ে বেরিয়ে গেল। ওপাড়ায় রায়বাড়ির চণ্ডী মণ্ডপে গ্রামের একদল নিষ্কর্মা যুবকদের জমায়েত বসত। আদবে সেখানে চলত যাত্রার আখড়াই ও রিহার্সাল। সেইখানেই বেশ অনেকক্ষণ কাটিয়ে গভীর রাত্রে বাড়ি ফেরা কিশোরীর নিত্যদিনের কাজের মধ্যে একটি ছিল। আজ রামতনু মুকুজ্জেও অনেকক্ষণ বাড়ির বাইরে কাটালেন। প্রতিবেশী হরি রায় তামাকের খরচ বাঁচাবার জন্য সকাল সন্ধে মুকুজ্জে মশাইয়ের চণ্ডী মণ্ডপে গিয়ে বসতেন। আজ সেখানে গিয়ে রামতনু মশাই তাকে জানালেন যে তিনি খুব শীঘ্রই কাশী যাচ্ছেন, কারণ আর এ বয়সে আর ইত্যাদি ইত্যাদি। সঙ্গে এও বলতে ভুললেন না তাকে এক প্রকার বাধ্য হয়ে এই বানপ্রস্থ নিতে হচ্ছে, একমাত্র তার পুত্রবধূ সুশীলার জন্য। তিনি আরও বললেন, মশাই, এই দেখতে দেখতে কি কলিকাল এলো বলুন দিকে? শ্বশুরের সঙ্গে কিনা অমন ধারা মুখে মুখে তর্ক করা, সকাল নেই সন্ধে নেই, কিছু একটা ঝামেলা না বাঁধিয়ে সেমের শান্তি নেই গো। একে তো সংসারের কাজকর্মে একেবারেই মন নেই, এই যাকে বলে একবারে অকম্মায় ঠেকি। অথচ দোষগুলো ধরে যদি শিখিয়ে পড়িয়ে দিতে যায় তাতেও আবার ফোঁস করে ওঠেন গিন্নি ঠাকুরন। তার জন্য তো আজকাল আবার আমার বাড়িতে কাক চিরবদি বসতে জায়গা পায় না মশাই। এরপরেও এভাবে এত কিছু সয়ে এই মুখ বন্ধ করে এখানে পড়ে থাকা যায়? আপনি বলুন তো। হরি রায় রামতনু মশাইয়ের কথায় খুব করে ঘাড় নেড়ে সম্মতি দিলেও বেচারা খুব ভয়ই ছিলেন, পাছে বিনা খরচে তামাক খাওয়ার পাট তার এখান থেকে যদি চুকে বুকে যায়। এদিকে অনেক রাত্রে কিশোরী বাড়ি ফিরে দেখে তার ঘরে খাবার ঢাকা আছে এবং স্ত্রী সুশীলা ঘুমুচ্ছে। খাবারের ঢাকা খুলে আহারাদি শেষ করে সে শুতে গিয়ে দেখল স্ত্রী ঘুম জড়ানো চোখে বিছানার ওপর উঠে বসেছে। স্বামীকে দেখে সে একটু অপ্রতিভের সুরে বলল, কখন এলে? আমায় ডাকলে না কেন? কিশোরী বলল, আরে ডেকে কি হবে, আমার কি আর হাত পা নেই? তো নিজেকে নিয়ে নিতে জানি না নাকি? হঠাৎ সুশীলা বিষম রেগে উঠল। তা বেশ তো, খুব ভালো করেছ।
এবার থেকে তো নিজেকেই নিতে হবে। কাল থেকে আমার আর এখানে বনবে না। এ যেন হয়েছে শত্রুপুরের বাসঘর। বাড়ি শুদ্ধ লোক আমার পেছনে এমন করে কেন যে লেগেছে? আমার যদি এতই দোষঘাট থাকে তাহলে বড় সুশীলা আর কথা বলতে পারল না। বাঁধ ভাঙা কান্নায় ফুলে ফুলে বালিশের ওপর মুখ গুঁজল। কিশোরী বুঝল স্ত্রী এই রাত দুপুরে গায়ে পড়ে ঝগড়া করে একটা গোল বাঁধাতে চায়। সকালে চলে যাবার বিধান নিয়েছে যখন, তার আগে আজকে রাতটুকুই তো তার কাছে বিচার পাবার রাত। কথা দিয়েও কাল চলে না গেলে নিজের কাছে নিজের মান আর কই থাকবে সুশীলা? এদিকে কিশোরীও তখন অথই জলে। এভাবে তো সত্যিই আর এই সংসারে টেকা যাচ্ছে না। ভাত ঢাকা ছিল, সে নিজে খুলে খেয়েছে। এতেও যদি স্ত্রী চটে যায় তাহলে তো খুব মুশকিল। আসলে এসব কিছু না, ওই একটা ছল। ওই সামান্য সূত্র ধরে এখনই সে একটা রাম রাবণের যুদ্ধ বাঁধিয়ে তুলতে চায় আর কি। এভাবে অনেকক্ষণ কাটার পর কিশোরী বলল, এই শোনো, তোমার যা খুশি কালকে করো, একটু ঘুমোতে দাও দেখি। আরে ঘুমোচ্ছিলে বলি তো ডাকিনি, এই তো অপরাধ। তা বেশ, কাল থেকে আবার ওঠাবো, একবারে চুলের নাড়া ধরে ওঠাবো। ঘুমোতে দেন। সুশীলা কথাও বলল না, মুখও তুলল না। যেমনকার তেমন ভাবে বালিশে মুখ গুজে পড়ে রইল। পরদিন সকালে উঠে রামতনু মুকুজ্জে শুনলেন চৌধুরীরা খবর পাঠিয়েছে কয়েকটি নতুন সাক্ষীর তালিম দিতে হবে। যাবার সময় তিনি বললেন, ও বোমা, বোমা, একটু সকাল সকাল ভাত দিও, আজকে আবার কোর্টে যেতে হবে। বেলা 9টার সময় ফিরে এসে তিনি দেখলেন সুশীলা স্নান করে এসে রৌদ্রে কাপড় মেলছে। গৃহিণী মোক্ষদা সুন্দরী রান্নাঘরে বসে রাঁধছেন। স্বামীকে দেখেই মোক্ষদা চৌকিদার হাঁকা সুরে বলতে লাগলেন, হয় আমি এদিকে বেরিয়ে যাই, নয় বাপু এর কিছু বিহিত করো শুনি। কিছু একটা বিহিত করো। সে সকাল থেকে ঘুরপাক দিয়ে দিয়ে বেড়াচ্ছে, কতবার বলছি ও বৌমা দুটো ভাত চড়িয়ে দাও না গো, দুটো ভাত চড়িয়ে দাও না গো। ওকে যা হয় কিন্তু দুটো রাখো, হাতে পায়ে ধরতে কেবল মাকে রেখেছি। কার কথা কে শোনে? এই বেলা দুপুরের সময় রানী এলেন আমার নিয়ে একবারে। আমি আর পারবো না, আমি আর পারবো। সুশীলা বারান্দা থেকেই শাশুড়ির কণ্ঠস্বরের মতন সমান তীক্ষ্ণতায় উত্তর দিল, হ্যাঁ, মাইনে করে দাসী তো নই মা। আমি যখন পারবো তখন রান্না চড়াবো। সকাল থেকে বসে আছি নাকি? এত খাটুনি সে আর 8টার মধ্যে ভাত দেবো? আমার বুঝি মানুষের শরীর নয়? অত কথায় কাজ নেই। যার না চলবে সে নিজে গিয়ে রেঁধে নিক। একথার উত্তরে মোক্ষদা খুন্তি হাতে রান্নাঘরের দাওয়ায় এসে নটরাজ শিবের তাণ্ডব নৃত্যের একটা আধুনিক সংস্করণ শুরু করতেই যাচ্ছিলেন। এমন সময় আচমকা একটা ঘটনায় তা বন্ধ হয়ে গেল। একটা 10-12 বছরের ছেলে, গায়ের রংটা বড়ই কালো, ম্যালেরিয়ায় শরীর জীর্ণ শীর্ণ, পরনে অতি ময়লা এক গামছা। শীতের দিনেও তার গায়ে কিছু নেই। হাতে ছোট একটা বাখারির ছড়ি নিয়ে বাড়ির মধ্যে ঢুকল। ছেলেটি পাশের গ্রামের আতর আলী ঘরামির ছেলে। গত বছর তার বাপ মারা গেছে। দুটি ছোট ছোট বোন আর মা ছাড়া তার আর কেউ নেই। অবস্থা খুব খারাপ, সব দিন খাওয়া জোটে না। ছেলেটা পিঠে ছড়ি বাজিয়ে হাঁপু গেয়ে মা ও বন্ধুটিকে প্রতিপালন করে। সে এ গ্রামের প্রায় সব বাড়িতে আসত, কিন্তু মুকুজ্জে বাড়ি আগে কখনো আসেনি। তার একটা কারণ এই যে দানশীলতার জন্য রামতনু মুকুজ্জে গ্রামের মধ্যে আদৌ প্রসিদ্ধ ছিলেন না। ছেলেটি উঠোনে দাঁড়িয়ে বগল বাজিয়ে নানা রকম সুর করে উচ্চ স্বরে হাঁপু গাইতে লাগলো। সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে চলতে লাগলো নিজের পিঠে নিজেই ছড়ি মারা। ওদিকে 3টে নেহাত গো বেচারি সাক্ষীর তালিম দিতে অনেক ধস্তাধস্তি করে রামতনুর মেজাজ এমনিতেই ভালো ছিল না। তার উপর এসব কাণ্ড দেখে দাঁত মুখ খিঁচিয়ে বলে উঠলেন, এই থাম থাম, ওসব রাখতো, ওসব দেখবার শখ নেই। যা অন্য বাড়ি থেকে যা, যা বলছি। সুশীলা কাপড় মেলে দিতে দিতে অবাক হয়ে হাঁপু গাওয়া দেখছিল। ধমক খেয়ে ছেলেটি আড়ষ্ট হয়ে পাত্তারি গুটিয়ে বাড়ির বাইরে বেরুতে যেতেই সুশীলা তাড়াতাড়ি বাইরের রকে গিয়ে তাকে ডাকলো, এই ছেলে, শোন শোন, তোর বাড়ি কোথায় রে?
হরিপুর মা ঠাকুরন। বাড়ি থেকে কে আছে? আর মোর তো বাপ মারা গিয়েছে 8 বছর মা ঠাকুরন। মোদের আর কেউ নাই। মুই বড়, ছোট দুখান বোন আছে। ও তাই বুঝি তুই হাঁপু গাস? তা হ্যাঁ রে, তোর এতে চলে? রামতনুর ধমক খেয়ে ছেলে মানুষ অত্যন্ত দমে গিয়েছিল। এখন সুশীলার কথার ভেতর সহানুভূতির সুর পেয়ে সে হঠাৎই কেঁদে ফেলল। চোখের জল হুহু করে পড়তেই ম্যালেরিয়া শীর্ণ হাতটি তুলে চোখ মুছে বলল, না মা ঠাকুরন, চলেনি। এসব লোকে আর দেখতে চায় না। মুই যদি ভালো গান গাইতে পারতাম তো যাত্রা তোলে যেতাম। বড় কষ্ট মনে সংসার মা ঠাকুরন। সিধি মা ঠাকুরন। দাঁড়া দাঁড়া, আমি এক্ষুনি আসছি, দাঁড়া। এই বলে ঘরের মধ্যে ঢুকে নিজের কান্নার বেগটা অতি কষ্টে সামলে চেয়ে দেখল আলনায় একখানা নতুন মোটা বিছানার চাদর ঝুলছে। হাতের কাছে একমাত্র এটাকে পেয়েই সুশীলা সেটা টেনে নিল। তারপর জানালা দিয়ে বাড়ির মধ্যে সতর্ক দৃষ্টিতে চেয়ে দেখে চাদরখানা তাড়াতাড়ি ছেলেটির হাতে দিয়ে চুপি চুপি বলল, এইখানা নিয়ে যা, এতে শিক অনেকখানা কেটে যাবে। কি রে, কাটবি না? খুব মোটা এটা, বুঝলি তো? এবারে যা, শিখে যা, কেউ যেন না দেখে। যা 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 যা। ছেলেটা চাদর হাতে হতবুদ্ধি হয়ে ইতস্তত করছে দেখে সুশীলা বলল, ওরে এক্ষুনি কেউ এসে পড়বে, শিখে যা। ছেলেটাকে বিদায় করে সুশীলা ভেতর বাড়িতে ঢুকে দেখল শ্বশুরমশাই খেতে বসেছেন। ছেলেটার দুঃখে সুশীলার মন খুব নরম হয়ে এসেছিল। সে রান্নাঘরে ঢুকে কাজে মন দিল। শ্বশুরকে জিজ্ঞাসা করল, বাবা আপনাকে কিছু দেব? বউয়ের কথায় শাশুড়ি মা ঝাঁঝিয়ে উঠলেন। তোমাকে আর কিছু করতে হবে না বাচ্চা, যে মিষ্টি বচন দিয়েছ তাতে প্রাণ আমার ঠান্ডা হয়ে গিয়েছে। না এখন পারো তো এদিকে এসো, একবার হানিটা দেখে যাও, নয়তো বলো নিজে মরি বাঁচি একরকম করে সাঙ্গ করে তুলিস। যত হয়েছে আমার কপালে জুটেছে, সুখ কি আর আমার কপালে হবে গো? সুখ আমার কপালে। রামতনু কোনো কথা বললেন না, আপন মনে খেয়ে উঠে চলে গেলেন। এইসব ব্যাপারে সুশীলা অত্যন্ত চটে যেত। অথচ রামতনু পুত্রবধূর কাছে কোনো জিনিস চেয়ে খেলে তার রাগ গলে জল হয়ে যেত। কিন্তু লোকে তাকে জব্দ করছে, অপমান করার ফন্দি আঁটছে, এসব ভাবনা মাথা চাড়া দিলেই তার আর কাণ্ডজ্ঞান থাকত না। সেও কোমর বেঁধে লড়াইয়ে নেমে পড়ত। কেন ছেড়ে দেবে ও সকলকে? মাস 2 পরের কথা, সময়টা ফাল্গুন মাসের মাঝামাঝি, কিন্তু বেশ গরম পড়েছে। কিশোরী আজ অনেক রাত্রে বাড়ি ফিরেছে। এখন যে যার ঘরে ঘুমোচ্ছে। সে ধীর পায়ে নিজের ঘরে ঢুকে দেখে সুশীলা ঘরের মেঝে বসে চিঠি লিখছে। সে জিজ্ঞাসা করল, ইগো, কাকে চিঠি লেখা হচ্ছে? সুশীলা চিঠির কাগজখানা তাড়াতাড়ি নিজের শাড়ির আঁচলে লুকিয়ে স্বামীর দিকে ফিরে একটু দুষ্টুমির হাসি হেসে বলল, বলবো কেন? আচ্ছা বেশ, বলো না তবে। দাও আমার একটু ভাত দাও, রাত তো অনেক হলো। আবার কাল সকাল থেকেই সেই রোজকার হাড় ভাঙা খাটুনি। দাও দাও দাও। সুশীলা ভেবেছিল স্বামী এসে সে কি লিখছে দেখবার জন্য পিড়াপিড়ি করবে। আসলে সুশীলা কোনো চিঠি লিখছিল না। স্বামীকে কথা বলবার এ তার একটা অতি পুরনো কৌশল মাত্র। কতদিন সে স্বামীর মুখ থেকে দুটো ভালো কথা শোনেনি, একে অপরের সঙ্গে বসে ভালো মন্দের গল্প করেনি। সুশীলার নারী হৃদয় যে এর জন্য প্রতি মুহূর্তে আকুল হয়। তাই আজ সুশীলার অনেক ঘুম পাওয়া সত্ত্বেও ঢুলতে ঢুলতেই এই সামান্য ফাঁদটি পেতে বসেছিল। কিন্তু কিশোরী ফাঁদে পা দেওয়া তো দূরে থাকুক, সেদিকে ঘেঁষলও না দেখে সুশীলা নিরুৎসাহ হয়ে গেল। কাগজ কলম তুলে রেখে সে কিশোরীর জন্য ভাত বেড়ে দিল। এক প্রকার চুপচাপ অবস্থায় আহারাদি শেষ করে কিশোরী গিয়ে বিছানায় গা এলিয়ে দেবার পর
সুশীলা নিজে খাওয়া দাওয়া সেরে এসে যখন ঘুমোতে এলো, দেখে কিশোরী এখনো শোয়নি, গরমে এপাশ ওপাশ করছে। আশায় বুক বেঁধে সেবারে তার দ্বিতীয় ফাঁদটি পাতল। ওই একটা গল্প বলো না, অনেক দিন তো বলনি, বলবি লক্ষ্মীটি? বিয়ের পর প্রথম প্রথম কিশোরী তার স্ত্রীর কাছে বটতলার আরব্য উপন্যাস থেকে শুরু করে নানা রকম গল্প শোনাত। রাত্রির পর রাত্রি এসব গল্প শুনে সুশীলা মুগ্ধ হয়ে যেত। জনহীন দেশের মধ্যে যেখানে শুধু জিন পরিদের জগৎ, খেজুর বনের মধ্যে ঠান্ডা জলের ফোয়ারা থেকে মণিমুক্তা ঝরে পড়ছে, পথহীন দুরন্ত মরু প্রান্তরে মৃত্যু যেখানে শিকার সন্ধানে ওত পেতে বসে, সমুদ্রের ঝড় তরুণ শাহজাদাগণের দৈত্য সংকুল অরণ্যের মাঝখান দিয়ে নির্ভীক শিকার যাত্রা, এসব শুনতে শুনতে সুশীলার গা শিউরে উঠত। ঘুম ভাঙলে ঘরের আলো আঁধারের মধ্যে বিকট আকার জীবদেহের ছায়া ঘুরে বেড়াচ্ছে এমন চোখের ভুলে সে স্বামীকে জড়িয়ে ধরত। প্রাচীন যুগের তরুণ শাহজাদাদের কল্পনা করতে গিয়ে অজ্ঞাত সারে সে নিজের স্বামীকে যাত্রার দলের রাজার পোশাক পরিয়ে দূর দেশে বিপদের মুখে পাঠাত। শাহজাদাদের দুঃখে তার নিজের স্বামীর ওপর সহানুভূতিতেই তার চোখে জল আসত। এইরকম সব গল্প শুনতে শুনতে অদৃশ্য নায়ক নায়িকাদের গুণ দৃশ্যমান গল্পকারের উপর প্রয়োগ করে সে স্বামীকে প্রথম ভালোবাসে। সুশীলার এক এক করে মনে পড়ে যাচ্ছিল সব, এই যেন কালকের কথা, অথচ এসব হতো তা প্রায় বছর ৫-৬ আগে। কিন্তু সুশীলার এখনো যেন সে ঘোর কাটেনি। কিশোরীর স্ত্রীর কথা উড়িয়ে দিয়ে বলল, হ্যাঁ, এখন গল্প পেতে বসি আর কি। সমস্ত দিন খেটে খুটে এলাম, এবারে রাত দুপুরে বক বক শুরু করব। তোমাদের কি, বাড়ি বসে সব পোষায়। অন্য মেয়ে হলে চুপ করে যেত, কিন্তু সুশীলার মেজাজ ছিল একগুঁয়ে। সে আবার বলল, তা হোক, একটা বলো। রাত তো এখন খুব বেশি হয়নি, বলো না গো। না, বেশি নয়। তোমার যেন রাত কম বেশির জ্ঞান কত। এই নাও না, নাও, চুপচাপ শুয়ে পড়ো এখন। বলো না, বলো না গো, একটা ছোট দেখি না হয় বলো। এত করে বলছি, একটা কথা রাখতে পারো না? ভাল লাগে না। হা, এ তো বড় জ্বালা হলো দেখছি। তা রাতেও কি আরাম করবার জো নেই একটু? সমস্ত দিন তো গলাবাজিতে বাড়ি শহর গরম রাখবে, তা রাতটাও কি একটু শান্তি নেই? সুশীলার মনে সবচেয়ে বেশি আঘাত লাগত এই কথায়। স্বামীর মুখেও এসব শুনে এবারে সে একেবারে ক্ষেপে উঠল। বেশ করে গলাবাজি করে তাতে অসুবিধা হয়? আমাকে পাঠিয়ে দাও এখান থেকে। তখন থেকে যে রাত দুপুর করছো, তা তো দেরি করলে কে? নিজে আসবেন অতক্ষণ ধরে আড্ডা দিয়ে, তারপর আমি দেড় রাত্রির অব্দি ভাত নিয়ে বসে থাকবো। নিজের শরীর কানে শরীর, পরের তো আর সেসবের বালাই নেই। খেটে খুটে এসে একেবারে রাজা হয়ে গেছেন আর কি। নিজের খাটুনি খানে কেবল। কিশোরী ঘুমোবার চেষ্টা করছিল। স্ত্রীর উত্তরোত্তর চড়া শুনে তার ধৈর্যচ্যুতি হলো। উঠে বসে প্রথমে সে স্ত্রীর পিঠে সজোরে ঘা কতক পাখার বাঁট বসালো, তারপর সুশীলার চুলের মুঠি ধরে বিছানা থেকে ধাক্কা মেরে ঠেলে ফেলে ঘরের বাইরে বের করে দিল তাকে। বেরো, বেরো ঘর থেকে, আপদ একটা, দূর হও। রাত দুপুরে একটু শান্তি নেই। বেরো, বেরো বলছি, যা, এক্ষুনি যা, এক্ষুনি যা। ঘরের আলোর কাছে এসে কিশোরী দেখল স্ত্রীর দুই হাতের নখ দিয়ে আঁচড়ে তার হাতের আঙুলগুলোতে রক্তপাত করে দিয়েছে। ইরানি শাহজাদাদের মধ্যে এর নজির না থাকলেও কিশোরী মাঝে মধ্যে দুরন্ত স্ত্রীর প্রতি এরকম ওষুধই প্রয়োগ করত। শেষ রাত্রে একাদশী জ্যোৎস্নায় চারিদিক যখন ফুল পাপড়ির মতো সাদা, ভোর রাত্রের বাতাস নেবু ফুলের গন্ধে আর পাপিয়ার গানে মাখামাখি, সুশীলা তখন ঘরের দোরের বাইরে আঁচল পেতে অকাতরে ঘুমোচ্ছে। দেখতে দেখতে সকাল হলো। যে যার কাজে মন দিল। মোক্ষদা বললেন, বলি, ও বৌমা, আজ চৌধুরীরা শিবতলায় পুজো দিতে যাবে, আমাদের যেতে বলেছে, সকাল সকাল সেরে নিও। এই চৌধুরীটি ছিলেন প্রকৃতপক্ষে রামতনু মুখুজ্জের প্রতিপালক। এনারাই গ্রামের জমিদার।
এবং এদের জমি জমা সংক্রান্ত মোকদ্দমা তদবির ও সাহায্য করে রামতনু অন্ন সংস্থান করতেন। বেলা 10টার মধ্যে আহারাদি শেষ করে ভালো কাপড় পরে সবাই গিয়ে নৌকায় উঠল। ঘণ্টা 2 পথ। চৌধুরী বাড়িতে কলকাতা থেকে একজন বউ এসেছিল। তার স্বামী বড় লোকের ছেলে, MA পাশ করে বছর 2 হলো ডেপুটিগিরি চাকরি পেয়েছে। বউটি কলকাতার মেয়ে। চৌধুরীদের সঙ্গে তার স্বামীর কিরকম যেন একটা সম্পর্ক আছে। সেই জন্যই চৌধুরী গৃহিণী রাস পূর্ণিমার সময় তাকে এনেছিলেন। এর আগে সে কখনো পাড়া গায়ে আসেনি। নৌকায় খানিকক্ষণ বসে থাকার পর বউটি দেখল গাঢ় নীল রঙের একখানা শাড়ি পরে তারই সমবয়সী আর একটি বউ নৌকায় উঠল। কিছুক্ষণ পর নৌকা ছেড়ে দিল। যাত্রায় নিজের সমবয়সী সঙ্গিনী পেয়ে কলকাতার বউটি খুব খুশি হলেও নিজে এগিয়ে গিয়ে প্রথমে আলাপ করতে তার কেমন বাঁধো বাঁধো ঠেকল। সঙ্গিনীর কাপড় চোপড় পরবার অগোছালো ধরন দেখে বউটি বুঝেছিল মেয়েটি নিতান্তই পাড়া গায়ের মেয়ে, অবস্থাও খুব ভালো নয়। নৌকার ওধারে তখন চৌধুরী গৃহিণী মোক্ষদার সঙ্গে সাবিত্রী ব্রত প্রতিষ্ঠার কি আয়োজন হয়েছে আলাপ আলোচনা করছিলেন। নৌকায় আর কোনো পরিচিত মেয়েও নেই, কাজেই বউটি অনেকক্ষণ চুপ করে বসে রইল। বউটি লেখাপড়া জানত এবং দেশ বিদেশের খবরাখবরও কিছু কিছু রাখত। চৌধুরী গৃহিণীর একঘেয়ে বড় মানুষই চালের কথাবার্তায় সে বড় বিরক্ত হয়ে উঠল। খানিকক্ষণ বসে থাকবার পর সে লক্ষ্য করল তার সঙ্গিনী ঘোমটার ভিতর থেকে কালো কালো ডাগর চোখে তার দিকেই সকৌতুকে চাইছে। বউটির হাসি পেল। জিজ্ঞাসা করল, তোমার নাম কি ভাই? সুশীলা কতকটা সন্দিগ্ধ সুরে বলল, শ্রীমতী সুশীলা সুন্দরী দেবী। সুশীলার রকম সকম দেখে বউটির বেশ মজা লাগছিল। হাসি মুখ করে সে বলল, তা এত ঘোমটা কিসের ভাই? তুমি আর আমি ছাড়া তো কেউ আর এদিকে নেই। না, এসো ঘোমটা খোলো, একটু গল্প করি। এই বলে কলকাতার বউটি নিজের হাতেই সুশীলার ঘোমটা খুলে দিল। সুশীলার সুন্দর মুখের দিকে চেয়ে সে যেন মুগ্ধ হয়ে গেল। গায়ের রং বেশি ফর্সা না হলেও কালোর উপর এত শ্রী সে আগে কখনো দেখেনি। নদীর ধারের কচি সবুজ নরম ঘাসের মতন চিকন লাবণ্য যেন মেয়েটার সারা মুখখানায় মাখানো। সুশীলার এত সুন্দর মুখটা দেখা মাত্রই সে পাড়াগাঁয়ের মেয়েটিকে ভালোবেসে ফেলল। অনেকক্ষণ ধরে চেয়ে থেকে জিজ্ঞেস করল, তা উনি বসে আছেন কে ভাই? শাশুড়ি? হ্যাঁ। এসো, আর একটু সরে এসো ভাই, দুজনে গল্প করি আর দেখতে দেখতে চাই। তা তোমার বাপের বাড়ি কোথায়? এতক্ষণে সুশীলার ভয় কেটে গিয়েছিল, তাই বেশ সহজ গলায় সে উত্তর দিল, বাপের ঘর সিমলে। কোন সিমলে? কলকাতা সিমলে? কলকাতাতেও বুঝি সিমলে আছে? কই, আমি তো কোনোদিন শুনিনি। আমার বাপের বাড়ি এখান থেকে বেশি দূর নয় গো, 5-6 ক্রোশ পথ, গরুর গাড়ি করে যেতে হয়। নদীর ধারে জব ক্ষেত, সর্ষে ক্ষেত, বুনো গাছপালা দেখে কলকাতার বউটি তো খুব খুশি। এসব সে আগে খুব একটা দেখেনি। আঙুল তুলে একটা মাছরাঙা পাখিকে দেখিয়ে বলল, বাহ, বড় সুন্দর তো। ওটা কি পাখি ভাই? ও মা, ওটা তো মাছরাঙা পাখি। তুমি দেখোনি কখনো? ভাই, আমি কলকাতার বাইরে একদিন পা দিইনি। খুব ছেলেবেলায় একবার বাবার সঙ্গে চন্দননগরের বাগান বাড়িতে যাওয়ার কথা মনে আছে, তারপর এই আসছি। শোনো না, তুমি আমি একটু দেখিয়ে দেখিয়ে নিয়ে চলো তো। আচ্ছা, ওইটা কিসের ক্ষেত ভাই? সুশীলা দেখলো তার সঙ্গিনীটি আঙুল নির্দেশ করেছে নদীর ধারের একটা মৌরির ক্ষেতের দিকে। প্রথমটায় সে কলকাতার বউটির চোখ ঝলসানো গায়ের রং, দামি সিল্কের শাড়ি, চিকনকারি ব্লাউজ আর চকচকে নেকলেসের বাহার দেখে যেরকম ভয় পেয়েছিল, এখন তার এই অজ্ঞতা দেখে সুশীলার অবশিষ্ট ভয়টুকুও কেটে গেল।
বরং এই অজ্ঞ সঙ্গিনীটির ওপর একটু স্নেহ জন্মালো তার। বলল, ও শহরে বুঝি মাছরাঙা পাখি, মৌরি ক্ষেত এসব সামান্য জিনিসও নাই? তুমি ফুলের গন্ধ দেখে বুঝতে পারো না ভাই, ও তো মৌরির ক্ষেত। আমাদের বাপের বাড়ির গায়ে কত যে মৌরির ক্ষেত আছে। মৌরির শাক কখনো খাওনি? কলকাতায় বুঝি তাও নেই? কলকাতার আগের খবর তো তেমন জানি না ভাই, তবে এখন সেখানে মনে হয় না কোথাও মৌরি ক্ষেত আছে। থাকলেও এভাবে খোলা চোখে দেখার মতন জায়গা নিশ্চয়ই নেই। তবে ভবিষ্যতে কি হয় বলা যায় না। ঘণ্টাখানেক পরে নৌকা যখন শিবতলার ঘাটে গিয়ে লাগলো, তখন দুজনের মধ্যে ঘনিষ্ঠতা অনেকটা জমে উঠেছে। সঙ্গিনীর মুখে স্বামীর আদরের গল্প শুনে সুশীলার মনের মধ্যে একটা গোপন ব্যথা টাটিয়ে উঠল। ব্যথাটাকে সে অনবরত চাপবার চেষ্টা করল, তবু কি জানি কি করে সেটা ফাঁক গলে বেরিয়ে এসে বারবার যন্ত্রণা দিচ্ছিল সুশীলাকে। বিয়ের প্রথম প্রথম তার স্বামীও তো তাকে কত আদর করত, রাত্রে ঘুমোতে না দিয়ে নানা গল্পে ভুলিয়ে জাগিয়ে রাখত। সুশীলা পান খেতে চাইত না বলে কত সাধ্য সাধনা করে পান মুখে তুলে দিত। সেই স্বামী আজ কেন এমনটা হয়ে গেল? ভাবতে ভাবতে সুশীলার বুকের ভেতরটা বারবার হুহু করে উঠছিল। দুজনে মিলে খানিকক্ষণ গাছের ছায়ায় নদীর ধারে এদিকে ওদিকে ঘুরে বেড়ালো। উফ, কি সুন্দরটাই না দেখাচ্ছে চারপাশটা। নীল আকাশ সবুজ মাঠের উপর কেমন উপুর হয়ে আছে। ওমা, পানকৌড়ির ঝাঁক চরের উপর বসে কেমন ঝিমুচ্ছে দেখো। কলকাতার বউটি বলল, এসো ভাই, আমরা একটা কিছু পাতাই। কি বলো? তাহলে তো খুব ভালো হয় ভাই। কি পাতাবো বলো? এক কাজ করি, এসো, আস্তে আস্তে নদীর ধারে যে মৌরি ফুল দেখে এলাম, এসো আমরা দুজনে পাতাই, কেমন? সুশীলার আহ্লাদ যেন আর ধরে না। আজ কতদিন পর সে যে এমন খুশি হলো, প্রাণ খুলে হাসল তার ঠিক নেই। উচ্ছ্বসিত মনে এই প্রস্তাবে সে সম্মতি দিল। নদী থেকে অঞ্জলি ভরে জল তুলে সুশীলা কলকাতার বউটির অঞ্জলিপুটো হাতে দিয়ে নিজেদের মৌরি ফুল সম্বন্ধ পাতাল। এমন সময় মোক্ষদা ডাকলেন, বৌমারা এদিকে এসো, বাচ্চা এদিকে এসো। তারা গিয়ে দেখল গাছতলায় অনেক লোক, সকলেই পুজো দিতে এসেছে। প্রকাণ্ড বটগাছ, তলায় ভাঙা ইটের মন্দির। গাছতলা থেকে একটু দূরে এক বুড়ি নানা রকম ওষুধপত্র বিক্রি করছে। সুশীলা আর তার সঙ্গিনী এগিয়ে গিয়ে সেখানে দাঁড়ালো। জিজ্ঞেস করে জানল রোগ সারা, ছেলে হওয়া থেকে শুরু করে সকল রকমের ওষুধই আছে। এমনকি গরু হারালে তা খুঁজে বের করার দাওয়াইও অবধি ছিল। পুজো দিতে আসা মেয়েদের মধ্যে প্রায় সকলেই নিজেদের প্রয়োজন মতো কিছু না কিছু ওষুধ সেখান থেকে কিনছে। সুশীলার সঙ্গিনী হাসতে হাসতে তার হাত ধরে টেনে সেখান থেকে মন্দিরের দিকে নিয়ে যেতে যেতে বলল, চলো মৌরি ফুল দেখি গে কেমন পুজো হচ্ছে, চলো চলো এখান থেকে। একটুখানি মন্দিরে দাঁড়িয়ে সুশীলা একটা ছুতোয় সেখান থেকে বেরিয়ে এসে লুকিয়ে গিয়ে হাজির হলো ওষুধ বেচা বুড়িটার কাছে। সেখানে তখন কেউ ছিল না। সুশীলাকে দেখে বুড়ি বলল, কি চাই? সুশীলার মুখ লজ্জায় আরক্ত হয়ে উঠল। হঠাৎ করে কি বলবে ভেবে পেল না। আর বলতে হবে না মা ঠাকুরুন, তা তোমার এখনো ছেলে পুলে হবার বয়স যায়নি? ও বয়সে অনেকে। না না, তা নয়, আসলে ও এবার বুঝলাম। তা যদি হয় তাহলে তোমার স্বামীর বার মুখ টান আছে গো, বার মুখ টান আছে। দাঁড়াও, একটা ওষুধ দিই।
নিয়ে যাও খন। 1 মাসের মধ্যে সব ঠিক হয়ে যাবে। আমি বলছি গো, আমি বলছি সব ঠিক হয়ে যাবে। ওরকম কত হয় গো মা ঠাকুরুন আমার, বুঝলে? এই বলে বুড়ি একটা শিকড় তুলে বলল, এই নাও বেটে, খাইয়ে দিও। দেখো কেউ যেন টেটি না পায়। হ্যাঁ, টের পেলে আর কিন্তু ফল হবে না। স্বামীর 12 মুখর টান আছে, এ কথা শুনে সুশীলা খুব দমে গেল। তার আঁচলে একটা আধুলি বাঁধা ছিল। আজকের দিনে এটা ওটা কিনবার জন্য সে এটা বাড়ি থেকে শাশুড়িকে লুকিয়ে এনেছিল। বাড়ির বার হওয়া তো বড় একটা হয় না, কাজেই এটা সুশীলার জন্য এক প্রকার উৎসবের দিন বটে। আধুলিটি শাশুড়িকে লুকিয়ে আনবার কারণ মোক্ষদা ঠাকরুন জানতে পারলে এটা এতক্ষণ সুশীলার আঁচলে থাকতো না। আঁচল থেকে আধুলিটি খুলে বুড়ির হাতে দিয়ে শিকড়টা খাওয়ানোর নিয়ম জেনে সেটাকে সন্তর্পণে শাড়ির ভেতর লুকিয়ে চলে গেল সুশীলা। যথা সময়ে পুজো দেওয়া শেষ হতেই সকলে এসে আবার নৌকায় উঠল। গ্রামের ঘাটের কাছাকাছি আসতে সুশীলা বলল, ভাই, তুমি এখন দিন কত আছো তো? না ভাই, আমি কাল কি পরশুই চলে যাব, কিন্তু তোমায় আমি ভুলবো না মৌরি ফুল। তোমার মুখখানি আমার সারা জীবন মনে থাকবে ভাই। চিঠিপত্র দেবে তো? এবার পাড়াগায়ে এসে তোমায় কুড়িয়ে পেলাম, কখনো ভুলতে পারি এরপর? বলো। সুশীলার চোখে জল এলো। এত মিষ্টি কথা, এত স্নেহের কথা তাকে কে বলে? সে কেবল শুনে এসেছে সুশীলা মুখোরা, এক গুঁয়ে, ঝোঁকরুটে। তার হাতে একটা সোনার আংটি ছিল, এটা তার মায়ের দেওয়া। বিয়ের পর প্রথম সুশীলার মা মেয়ের হাতে এটি পরিয়ে দিয়েছিলেন। এখন সেখানাই হাত থেকে খুলে সে সঙ্গিনীর হাতটি ধরে বলল, দেখি ভাই তোমার আঙুল। তুমি হলে মৌরি ফুল, তোমায় খাওয়াবার কথা, কাপড় দেওয়ার কথা। এই আংটিটা আমার মায়ের দেওয়া, তোমায় দিলুম। এটা দেখে নিশ্চয়ই তুমি তোমার এই গরিব মৌরি ফুলকে ভুলে যাবে না। সুশীলা আংটিটা সঙ্গিনীর হাতে পরিয়ে দিতে গেল, কিন্তু বউটি চট করে হাত সরিয়ে নিয়ে বলল, এমা, না না, ধুর পাগল। না ভাই, এ হয় নাকি? তোমার মায়ের দেওয়া আংটি, এ কেন আমায় দিতে যাবে? তা হোক ভাই, কই হাতখানা দাও দেখি। মায়ের দেওয়া বলেই তো তোমায়। এমনটা করো না, আমার খুব খারাপ লাগবে কিন্তু। সুশীলা খুব হতাশ হলো। তার মুখখানা কেমন যেন অন্ধকার মতন হয়ে গেছে। এমন সময় গ্রামের ঘাটে এসে ওদের নৌকাটা লাগতে বউটি সুশীলার হাত ধরে বলল, পায়ে পড়ি ভাই মৌরি ফুল, রাগ করো না। কেন তুমি শুধু শুধু তোমার মায়ের দেওয়া আংটি আমায় দিতে যাবে ভাই? আচ্ছা, তুমি যদি দিতেই চাও, এই পুজোর সময় আমি আবার আসব, তখন বরং অন্য কিছু দিও। একদিন না হয় খাইও, তা বলে আংটি কেন দেবে ভাই? কিন্তু সত্যি বলো, আমায় তুমি ভুলবে না তো? তোমায় কখনো ভুলবো না মৌরি ফুল, কখনো না। তুমি কোন জন্মে যে আমার মায়ের পেটের বোন ছিলে ভাই মৌরি ফুল। কেমন সুন্দর কথাটি না? মৌরি ফুল, মৌরি ফুল, মৌরি ফুল। তুমি হলে গিয়ে আমার নদীর ধারে মৌরি ফুল। তোমায় কি ভুলতে পারি? তোমায় ভুলতে পারবো না মৌরি ফুল, তোমায় ভুলতে পারবো না ভাই। বলতে বলতে সুশীলা 2 হাতে সঙ্গিনীর গলা জড়িয়ে ধরল।
তার দুই চোখ তখন ভরে উঠেছে আনন্দের অশ্রুতে। কলকাতার বউটিও তার এই নতুন সঙ্গিনীর অশ্রুপ্লাবিত সুন্দর মুখখানা বারবার সস্নেহে চুম্বন করল। তারপর দুজনেই চোখের জলে ঝাপসা দৃষ্টি নিয়ে একে অপরের থেকে বিদায় নিল। আজ কিশোরী বাড়ি নেই, কি একটা কাজে অন্য গ্রামে গিয়েছিল। ফিরতে দু একদিন দেরি হবে। মোক্ষদা সকালে উঠে জমিদার গৃহিণীর ডাকে তার সাবিত্রী ব্রত প্রতিষ্ঠার আয়োজনে সাহায্য করতে চৌধুরী বাড়ি চলে গেলেন। যাবার সময় বলে গেলেন, বৌমা, আমার ফেরবার কোনো ঠিক নাই, রান্না বান্না করে রেখো, আমি আজ আর কিছু দেখতে পারবো না। চৌধুরী বাড়ির কাজ কখন মেয়েটা তো বলা যায় না, রান্নাগুলো সেরে রেখো। যদিও একথা মোক্ষদা না বললেও চলত, কারণ ভোরে উঠে বাসন মাজা, জল তোলা থেকে আরম্ভ করে এ সংসারের সমস্ত কাজের ভারই ছিল সুশীলার উপর। কিশোরীর সঙ্গে তার বিয়ের পর আজ অবধি বাড়িতে কোনো ঝি চাকর ঢোকেনি। বিয়ের আগে একটিই ছিল, সুশীলা আসার পর তাকে আর এ বাড়িতে। যাই হোক, সুশীলার অবশ্য খাটুনিতে কোনো ক্লান্তি ছিল না, খাটবার ক্ষমতাও তার ছিল প্রচুর। যখন মেজাজ ভালো থাকতো তখন সমস্ত দিন চুপচাপ মুখটি বুঝে সে ভূতের খাটুনি খেটেও বিরক্ত হতো না। শাশুড়ি চলে গেলে অন্যান্য কাজকর্ম সেরে সুশীলা রান্নাঘরে গিয়ে দেখল আর একটাও জ্বালানির কাঠ নেই। কাঠ অনেক দিনই হলো ফুরিয়েছে। সুশীলা একথা বহুবার শ্বশুরকে জানালেও ফল হয়নি। রামতনু মুকুজ্জে মাঝে মধ্যে মজুর ডাকিয়ে কাঠ কাটিয়ে আনতেন, কিন্তু এবারে অনেক দিন হলো তিনি আর এদিকে দৃষ্টি দেননি। কিশোরীর দোষ নেই, কেননা সে বড় একটা বাড়িতে থাকতো না, তাই সংসারের সংবাদ সে তেমনভাবে কিছুই রাখত না। আসল কথা হচ্ছে এই যে রান্নাঘরের পিছনে খিড়কির বাইরের অনেক শুকনো বাঁশ আর ডালপালা পড়ে আছে। সুশীলা রান্না চড়ানোর আগে কিংবা রান্না করতে করতে প্রয়োজন মতো সেগুলো দা দিয়ে কেটে কেটে এনে কাজ চালাতো। রামতনু দেখলেন কাজ যখন চলেই যাচ্ছে তখন কেন অনর্থক কাঠ কারবার লোক ডেকে আনা, আনলেই তো একটা টাকা খরচা হয়। ছেলের বউ বকছে বকুককে, ও ছাড়া সে আর পারেটাই বাকি। এদিকে কাঠ নেই দেখে সুশীলা তো রেগে আগুন, যার ওপর বকাঝকা করে গায়ের ঝাল মেটানো যায়। কাজেই আর উপায়ন্তর না পেয়ে সুশীলা আপন মনেই চিৎকার করতে লাগলো, পারবো না, রোজ রোজ এমন করে সংসারটা না আমার দ্বারা আর হয়ে উঠবে না। 2 মাস ধরে বলছি কাঠ নেই কাঠ নেই, এদিকে রান্নার বেলা ঠিক আছেন সব, তার একটু এদিক ওদিক খাওয়ার জন্য, কিন্তু কি দিয়ে রাঁধবো? হ্যাঁ, কি দিয়ে রাঁধবো? হাত পা উনুনের মধ্যে দিয়ে রাখবো? রোজ রোজ কাঠ কাটো আর কেটে রাঁধো, তো সুখে আর কাজ নেই। এই থাকলো হানিপুর, যিনি যখন আসবেন তিনি তখন করে নেন, আমি কিচ্ছুটি করব, এই আমি বসনি। সুশীলা সত্যিই রাঁধবার কোনো আয়োজনই করল না। খানিকটা বসে থেকে থেকে তার কি মনে হতে সে মশলাগুলো বেটে নিল। মাঝে মাঝে কাজের সুবিধার জন্য সে কয়েকদিনের মশলা একসঙ্গে বেটে রাখত। দেখতে দেখতে বেলা প্রায় 10টা বাজল। এমন সময় একটি অল্প বয়সী ফুটফুটে বউ, পরনে একখানা পুরনো চেরির কাপড়, হাতে থাকবার মধ্যে 2 গাছি শাঁখা, একটি বাটি হাতে রান্নাঘরের দোরের কাছে ভয় ভয় উঁকি মেরে বলল, দিদি, দিদি আছো নাকি? সুশীলা মশলা বাটিতে বাটিতে তুলে রাখছিল। ডাক শুনে মুখ তুলে চেয়ে বলল, ও আয় আয় ছোট বউ, আয় না ঘরের মধ্যে, ভয় পাস নে, ঠাকুর নেই। বউটি ঘরে ঢুকে বলল, এ কি দিদি, এত বেলা হলো এখনো রান্না চড়াওনি যে? রান্না চড়াবো, মাথা করবো, হাঁড়ি করে ভেঙে ফেলিনি এই অনেক। ও মা গো, না দিদি, ওসব কিছু করো নি, ভাত চড়িয়ে দাও লক্ষ্মীটি, নইলে জানো তো কিরকম লোক সব। মোটেও না, আচ্ছা দেখুক সব কিরকম মজা। রোজ রোজ আমি কাঠ কাটবো আর ভাত রাখবো নাকি? কিচ্ছুটি করবো না। ও
কাঠ নেই বুঝি? আচ্ছা, দাখানা দাও দিদি, আমি দিচ্ছি কেটে। তোর কি দায় শুনি? তোর কি দায়? তোর কি দায় যে তুই দিতে যাবি? বস ঠান্ডা হই, যাদের গরজ আছে তারা নিজেরা বুঝুক কি। তোমার পায়ে পড়ি দিদি, দাও রান্নাটা ছড়িয়ে। জানো তো ওরা। তুই বস দিকে ওখানে চুপ করে দেখিস এখনো মজা। যে 2 মাস ধরে রোজ বলছি জানিস যে কাঠ নেই কাঠ নেই, কানে কথা যায় না রে কারুর, কারুর কানে কথা যায়। আজ আমি মজাটি দেখাবো। আজ দেখাবো মজা। সুশীলার একগুঁয়েমিতে বউটি ভয় পেয়ে গেল, কারণ মজা যে কোন পক্ষ দেখাবে এ সম্বন্ধে তার যথেষ্ট সংশয় ছিল। কিন্তু সাহস করে আর কিছু বলতে না পেরে চুপ করে গেল। এই বউটি রামতনু মুখুজ্জের জ্যাঠতুতো ভাই রামলোচন মুখুজ্জের পুত্রবধূ। পাশেই এদের বাড়ি। রামলোচনের অবস্থা খুবই খারাপ, তা সত্ত্বেও তিনি বছর 2 হল ছেলের বিয়ে দিয়েছেন। রামলোচনের স্ত্রী ছিল না, তাই ছেলের বউই বাড়ির গৃহিণী। গরিব দুঃখী সংসারে ছেলে মানুষ বউকে সব সামাল দিতে অত্যন্ত বেগ পেতে হতো। সে সময়ে অসময়ে বাটি হাতে খুঁচি হাতে এ বাড়িতে হাত পেতে তেল নুনটা নিয়ে যেত। চাল না থাকলে আঁচলে করে চাল নিয়ে যেত। ধার বলে নিয়ে গেলেও কখনো শোধ করতে পারত, কখনো বা পারত না। সুশীলার শাশুড়িকে বউটি জমের মতন ভয় পেত। মোক্ষদা ঠাকুরন বাড়ি থাকলে জিনিসপত্র তো দেনই না, যদি বা দেন তাও ঠাড়ে ঠোড়ে প্রচুর খোঁচা মারা কথা শুনিয়ে তবে। তাও আসতে হয়, বউটির কপাল মন্দ, কি আর করা যাবে। অভাব মানুষকে দিয়ে সবই করাতে পারে। সুশীলা তাকে মোক্ষদা ঠাকুরনের হাত থেকে বাঁচিয়ে গোপনে এটা ওটা যখন যা দরকার সাধ্যমতো সাহায্য করত। সামান্য এক বাটি তেল নিয়ে গেলেও হুঁশিয়ারি মোক্ষদা ঠাকুরন তা কখনো ভুলতেন না। গলা টিপে করা ক্রান্তিতে সেটা আদায় করেই ছাড়তেন। কিন্তু সুশীলা ছিল অগোছালো ও অন্যমনস্ক প্রকৃতির মেয়ে। সে ধার দিয়ে অত শত মনেও রাখত না, বা সামান্য তেল নুন ধার দিয়ে আদায় করবার কোনো চেষ্টাও করত না। বরং শোধ দিতে আসলে অনেক সময় বলতো, ওই তুই আবার দিতে এলি কেন ছোট বউ? ও আবার নেবো কি? যা, ও তুই নিয়ে যা ভাই। সুশীলা আপন মনে খানিকক্ষণ বকবক করে বউটির দিকে চেয়ে বলল, তারপর বল, তোর রান্না কত দূর? বউটা বাটিটা আঁচল দিয়ে ঢেকে রেখেছিল। এবারে ইতস্তত হাতে সেখানা বের করতে করতে কুণ্ঠিতভাবে বলল, মানে আসলে হয়েছে কি দিদি, সেদিনকার সেই তেল নিয়ে গিয়েছিলাম তো, তা আমাদের এখনো আনা হয়নি, বুঝলে কি না। আজ রাতভর তেলও নেই। তোমাকে না, তোমাকে একসাথে 2 দিনের দিয়ে যাব, সেই জন্যই মানে। আচ্ছা আচ্ছা, নিয়ে আয় দেখি বাটিখানা, দেখি কতটুকু আছে। আসলে আমাদেরও তেল আনা হয়নি, বুঝলি। পাত্রে যতটুকু তেল ছিল সুশীলা সবটাই এই কুণ্ঠিতা দরিদ্রা গৃহলক্ষ্মীটিকে ঢেলে দিল। বউটি চলে যাবার সময় মিনতিপূর্ণ দৃষ্টিতে চেয়ে বলল, লক্ষ্মী দিদি আমার, দাও না রান্নাটা চাপিয়ে। তুই পালা দেখি, আমি ওদের মজা না দেখে আর কিছুতেই ছাড়ছি না। বেলা 12টার সময় মোক্ষদা ঠাকুরন এসে সব দেখে শুনে হইচই বাঁধিয়ে দিলেন। স্বাভাবিকভাবেই এতে রাগ হবার কথা বটে। একটু পরে রামতনু আসলেন। তিনিও সব ব্যাপার দেখে শুনে দালানে গিয়ে আপন মনে তামাক টানতে শুরু করলেন। ঝগড়া ক্রমে খুব চাগিয়ে উঠল। মোক্ষদা উচ্চ স্বরে সুশীলার কুলজি গাইতে লাগলেন, বলি রান্নাখানা তুমি এখনো করোনি? পই পই করে তো বলে কেন যে রান্নাখানা করো। এদিকে সুশীলাও যে খুব শান্তশিষ্ট, এই অপবাদ থেকে শত্রুতেও দিতে পারত না। বেশ করেছি করেনি, কবে থেকে বলেছিলাম কাঠ কুড়িয়ে আনতে? আমি কি প্রতিদিন কাঠ কাটবো আর রান্না করবো? আমার কি আর কোনো কাজ নেই? এভাবে ব্যাপার যখন খুব বেড়ে উঠেছে, ঠিক সেই সময় কোথা থেকে কিশোরী এসে হাজির হলো। আজ তার ফেরার কথা ছিল না, তবুও কাজ মিটে যাওয়ায় সে আর সেখানে অপেক্ষা করেনি। মোক্ষদা ছেলেকে হাতের কাছে পেতে হাঁক ডাক আরও বাড়িয়ে দিল। কিশোরী এত বেলায় বাড়ি এসে এই অশান্তির মধ্যে পড়ে অত্যন্ত চটে গেল। তার সমস্ত রাগ গিয়ে পড়ল
স্ত্রীর ওপর। হাতের গোড়ায় একখানা শুকনো চেলা কাঠ পড়েছিল, সেইটাই হাতে তুলে নিয়ে এক লাফে রান্নাঘরের দাওয়ায় উঠে এলো সে। সুশীলা তখনও বসে বাটনা বাটছিল। স্বামীর মারমূর্তি রূপ দেখে ভয় আঁতকে উঠল। আত্মরক্ষার অন্য কোনো উপায় না দেখে হাত দুটো তুলে নিজের দেহটা আড়াল করবার চেষ্টা করল। কিশোরী প্রথম স্ত্রীর খোঁপা ধরে এক হ্যাচকা টান দিয়ে তাকে মাটিতে ফেলে দিল। তারপর তার পিঠে কয়েক ঘা চেলা কাঠের বাড়ি মেরে সুশীলার গলা ধরে প্রথমে এক ধাক্কা মারল। সে ধাক্কার জোর এত বেশি ছিল যে সুশীলা রান্নাঘরের দাওয়া থেকে সোজা ছিটকে গিয়ে মুখ থুবড়ে পড়ল একেবারে উঠোনে। মার আরও চলত, কিন্তু রামতনু তামাক খেতে খেতে ছেলের কাণ্ড দেখে হাঁ হাঁ করে এসে পড়লেন। পাশের বাড়ির বউটি তখন শ্বশুর আর স্বামীকে খাইয়ে সবে নিজে খেতে বসছিল। হঠাৎ এবারের মধ্যে মারের শব্দ শুনে সে খাওয়া ফেলে সুশীলাদের খিড়কিতে ছুটে এসে উঁকি মেরে দেখে সুশীলা উঠানে দাঁড়িয়ে আছে। বাটনার বাটির উপর পড়ে যাওয়ায় কাপড়ে চোপড়ে হলুদের ছোপ, মাথার খোঁপা একেবারে খুলে চুল এলোমেলো হয়ে মুখ ঘাড় পিঠের উপর পড়ে। ওদিকে গাঙ্গুলি বাড়ি থেকে দুটো ছেলে ব্যাপার দেখবার জন্যে ছুটে এসেছে ততক্ষণে। আরও দু একজন পাড়ার মেয়ে সামনে দরজা দিয়ে উঁকি মারছে। এদিকে পাঁচিলের ওপর দিয়ে মুখ বাড়িয়ে তার নিজের শ্বশুর রামলোচন মজা দেখছেন। চারিদিকের কৌতূহলী দৃষ্টির মাঝখানে সর্বাঙ্গে হলুদের ছোপ আর ধুলো মাখা বিধ্বস্ত অপমানিতা দিদিকে অসহায়ভাবে উঠানে দাঁড়িয়ে থাকতে দেখে তার বুকের মধ্যেটা কিরকম করে উঠল। সে একই ছেলে মানুষ, তার উপরে ভীষণ লাজুক। তাই শ্বশুর ভাসুর এবং এক উঠান লোকের বাড়ির ভেতর ঢুকতে না পেরে প্রথমটা সে খিড়কির বাইরে দাঁড়িয়েই আকুলি বিকুলি করতে লাগলো। কিন্তু গাঙ্গুলি বাড়ির প্রৌঢ় গাঙ্গুলি মশাইও যখন হুকা হাতে ব্যাপারখানা সবিস্তারে শুনতে বাড়ির উঠানে পা রাখলেন, তখন সে আর থাকতে না পেরে বাড়ির মধ্যে ঢুকে সুশীলার হাত ধরে খিড়কি দৌড় দিয়ে বাইরে নিয়ে গিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। কেন ওরকম করতে গেলে লক্ষ্মী দিদিটা আমার? তখনই যে বারণ করলুম দিদি। কোথায় কোথায় ব্যথা পেয়েছো বলো, আমার দেখাও দিদি। কেন তুমি তখন আমার কথা? তার পরদিন দুপুরবেলা সুশীলা রান্নাঘরে রাঁধছিল। কিশোরী খেতে বসেছে। মোক্ষদা ঠাকরুন কি একটা প্রয়োজনে রান্নাঘরে ঢুকতেই দেখলেন সুশীলা পিছন ফিরে ভাত বাড়তে বাড়তে স্বামীর ডালের বাটিতে কি যেন গুলছে। পাশে আর একটা ছোট বাটি রাখা। মোক্ষদার কিরকম সন্দেহ হলো। তিনি জিজ্ঞাসা করলেন, বৌমা, কি মেশাচ্ছ ডালের বাটিতে তুমি? হ্যাঁ, আর এই পাশের বাটিতে কি আছে? কি আছে পাশের বাটিটায়? সুশীলা ঘাড় ফিরিয়ে শাশুড়িকে দেখে ভয়ে ফ্যাকাশে হয়ে গেল। তার চোখ মুখের ভাব দেখে মোক্ষদার সন্দেহ আরও বাড়ল। তিনি বাটিটা হাতে তুলে নিয়ে দেখলেন তাতে সবুজ মতন কি একটা বাটা। তিনি কড়া সুরে জিজ্ঞাসা করলেন, কি বেটেছ এতে? হ্যাঁ, কে মুখে সারাটি নাই নাকি? শাশুড়ি দেখলেন পুত্রবধূ উত্তর দিতে পারছে না। তার মুখ আরো আরক্ত হয়ে উঠল। উত্তরখানা দাও। ও মা গো, কি সর্বনাশ করো! আরেকটু হলেই যে কি হয়ে যাচ্ছিল গো। কে কোথায় আছো? শিগগিরই এসে দেখো, 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 শিগগিরই এসে দেখো কি সর্বনাশ না আমার করছিল সংসারে। মা গো মা, হ্যাঁ, তোমার মনে মনে এই ছিল? ছা 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 ছা। দেখতে দেখতে ভয়ানক কাণ্ড বেঁধে গেল। সুশীলার শাশুড়ি বাটি হাতে বিভৎসভাবে চিৎকার করতে করতে রান্নাঘর থেকে বেরিয়ে এলেন। কিশোরী দালান থেকে উঠে এলো। রামতনু আসলেন। গাঙ্গুলি বাড়ির মেয়ে পুরুষও আসলো এবং সঙ্গে এলো আরো 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 অনেকে। দেখো দেখো, তোমরা সকলে দেখো, তোমরা মামা শাশুড়ি মালিকাই মনে সব, হ্যাঁ, এবারে নিজের চোখে দেখে নাও ব্যাপারখানা। কি সর্বনাশ হতে যাচ্ছিল গাইতে কর। যদি আমি না দেখতাম এটা নিশ্চয় তারক না। মা, কি টাকা নয় আজ টেকে যাও বাবা, কি টাকা নয় তুমি টেকে যাও। তুমি তো কিছু এক উঠান লোক সকলেই শুনল
রামতনুর দুরন্ত পুত্রবধূ স্বামীর ভাতে বিষ নাকি একটা মিশিয়ে খাওয়াতে গিয়ে ধরা পড়েছে। কেউ অবাক হলো, তো কেউ মুচকি হেসে বলল, এ তো হবারই ছিল, আগে থেকেই বুঝেছিল আমরা। তিন কালে কি এক কালে ঠেকলো মানুষ চিনবনি? মেয়ের গড়ন ধরন দেখেই বোঝা যেত একদিন বাড়ি শুধু সকলকে উজাড় করে ছাড়বে। নেহাত পাড়ার বউ বলে কাউকে কিছু বলিনি। জিনিসটা যে আসলে কি সেটা দেখো কি হয়েছে। মোক্ষদা ঠাকুরানীর গলার বাজখাই রবে শেষের এ কথাখানা চাপা পড়ে গেল। রামতনু চাটুর্যকে সবাই পরামর্শ দিল, এবারের মতো গুরু রক্ষা করেছেন, এখন যত শিগগির বিদায় করতে পারা যায় এই সর্বনাশীকে ততই ভালো। শাস্ত্রে কি আর সাধে বলে দুষ্টা ভার্যে? আর একদিনও এখানে কোনো মতেই রাখা উচিত নয় সুশীলাকে, নইলে আবার কখন কি ফন্দি এঁটে সর্বনাশ করবে সবার। এইভাবে সমস্ত দিন পরামর্শ চলল। সন্ধ্যার সময় ঠিক হলো কাল সকালেই গাড়ি ডেকে আপদ বিদেয় করা হবে। পাড়ার মধ্যে এরকম দজ্জাল বউ থাকলে পাড়ার অন্য বউ ঝিও এই দেখা দেখি হয়তো এমনই হয়ে উঠবে। তাই আর একদিনও ঠাঁই হবে না ওর। সেদিন রাত্রে সুশীলাকে অন্য এক ঘরে শুইয়ে দেওয়া হলো। এটা ছিল মোক্ষদা ঠাকুরনের বন্দোবস্ত। কাল সকালেই যখন যেখানকার আপদ সেখানে বিদেয় করে দেওয়া হবে, তখন আর তার সঙ্গে এবারের সম্পর্ক কিসের? রাত্রে শুয়ে কত রাত পর্যন্ত সুশীলার ঘুম এলো না। ঘরের জানালা সব খোলা, বাইরে জ্যোৎস্না ঘরে এসে পড়ছে। সুশীলার মনে যে কিরকম কষ্ট ঝড়ের গতিতে তোলপাড় করছে তার বলে বোঝানোর নয়। সে স্বভাবত নির্বোধ, লাঞ্ছনা ভোগের অপমান সে এর আগেও কখনো এমন করে অনুভব করেনি। তার গায়ে হাত তোলাটা মামুলি ঘটনা ছিল এতদিন, কিন্তু এক উঠান লোকের সামনে তাকে যেরকমভাবে শ্বশুরকুলের সকলে অপমান করল, তার জের সুশীলাকে ভীষণ ধাক্কা দিল। চোখের জল আজ বাঁধ মানছে না। কাল মার খেয়ে পিঠ কেটে গেছে, হাত দিয়ে নিজের উপরের মারকে ঠেকাতে গিয়ে কাঁচের চুড়ি ভেঙে হাতও ক্ষত বিক্ষত হয়েছে। তার সেই স্বামী যে কিনা 5-6 বছর আগে এমন সব রাতে তাকে সারা রাত্রি ধরে ঘুমাতে দিত না, সে পান খেতে চাইতো না বলে কত ভুলিয়ে ভালিয়ে পান মুখে গুঁজে দিত, সেই স্বামী কিনা আজ এমনটা করল। কাল থেকে সুশীলার পেটেও এক দানা পড়েনি, এমনকি জলের এক ফোঁটাও গলা দিয়ে নামেনি। কারোর সেদিকে কোনো ভ্রুক্ষেপও নেই, যে যার মতন খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে। একমাত্র সুশীলাই নির্বাক সজল চোখে চুপচাপ জেগে আছে। রাত্রের জ্যোৎস্না ক্রমে আরো ফুটল। তখন চৈত্র মাসের মাঝামাঝি। দিনের নতুন কচি পাতা ওঠা গাছের মাথার উপর উদাস অলস বসন্ত নিজের আহামরি রূপ দেখিয়ে বেড়ায়। কুর্চি ফুলের সুবাস ছড়ায় নদীর ধারের পথে। শিমুলতলায় সন্ধ্যার ছায়া হরিণের নিবিড় ঘন কালো চোখের মতো রূপ ধারণ করে। ভালো করে কান পাতলে পাড়া গায়ের আম্বনে বাঁশবনে জ্যোৎস্না ঝরা বাতাসে সারা রাত কত না পাখির আনন্দ কাকলি শোনা যায়। শুয়ে শুয়ে সুশীলা ভাবল, জগতে কেউ তাকে ভালোবাসে না, কেবল ভালোবাসে তার মৌরি ফুল। মৌরি ফুল চিঠি লিখেছে, ভাই মৌরি ফুল, তোমার কথা আমার রোজ মনে পড়ে। মনে করে রোজ রাত্রে কাঁদি। তুমি কতদিন দেখিনি, তাতে যে বড় কষ্ট হয়। সেই একদিনের আলাপ যেন 7 জন্মের সম্পর্কের সমান ছিল, জানো তো। তুমি নিজের মায়ের আংটি আমায় দিতে চেয়েছিলে, তাই ভাবি তুমিও আমায় কতই না ভালোবেসেছিলে। চিঠি দিও মৌরি ফুল, অপেক্ষায় থাকব। সুশীলাকে না দেখে কলকাতার বউটির বড় কষ্ট হয়। তাই সত্যিই যদি ওকে কেউ ভালোবাসে তো সে ওই মৌরি ফুল। আর হ্যাঁ, ভালোবাসে ওই ছোট্ট বউটা। আহারে, ছোট বউয়ের যে বড় কষ্ট। ভগবান দিন দিলে ছোট বউয়ের এই দুঃখ সুশীলা ঠিকই ঘোচাবার চেষ্টা করবে।
কিন্তু স্বামী যে তাকে তাড়িয়ে দিচ্ছে। সুশীলা তবুও ভাবে, না না, এমন ধারা কিছুই হবে না। অভাবে পড়ে থেকে থেকে তার স্বামীর মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। নইলে সে কি আর এমন ছিল নাকি? মৌরি ফুলের বর তো কত জায়গায় বেড়ায়। মৌরি ফুলকে একখানা চিঠি লিখে দেখলে হয়, যদি স্বামীর কোনো চাকরি করে দিতে পারে। চাকরি হলে সে আর তার স্বামী একটা আলাদা বাড়ি নিয়ে থাকবে, আর কেউই সেখানে থাকবে না। মাঠের ধারের ছোট্ট ঘরখানা সুশীলা মনের মতন করে সাজিয়ে রাখবে। উঠোনে কুমড়োর মাচা বাঁধবে, সজনে গাছ লাগাবে, শুকনো লঙ্কার বীজ ছড়াবে। বাজার খরচ অনেক কমে যাবে তাতে। লোকে বলে সুশীলা নাকি গোছালো নয়। একবার নতুন বাড়িটা হোক না, সে দেখিয়ে দেবে গুছিয়ে সংসার করা কাকে বলে। এ বাড়িতে নিজের মতো কিছু করার অধিকার নেই বলেই তো সে কিছুই করতে পারত না, আর তাতেই লোকের মুখ ঝামটা খেত দিন রাত্রির। সুশীলার হঠাৎ মনে হচ্ছে, আচ্ছা ওই বাড়িখানায় যদি আগুন লাগে? না, আগুন দেবে কে? ছোট বউ? দিলে তার শাশুড়ি ঠাকুরনি দেবে, যেরকম লোক। আরে জানালার বাইরে জ্যোৎস্নায় ওগুলো কি ভাসছে? সেই যে তার স্বামী গল্প করত, জ্যোৎস্না রাত্রে পরীরা সব খেলা করে বেড়ায়, এরা সব তারাই নয় তো? সুশীলার বিয়ের রাতে কি সুন্দর বাঁশি বাজছিল। হঠাৎ সেই সুরটাই কানে ভেসে উঠল যেন। আচ্ছা, পিয়ন আর মৌরি ফুলের চিঠি আনে না কেন? লাল চৌকো খাম, খুব বড়, সোনার জল দেওয়া, আতর নাকি মাখানো। তবে কি মৌরি ফুলও ভুলে গেল সুশীলাকে? নাকি সে চিঠি দেয় না বলে গোসা করেছে? কিন্তু কি করবে সুশীলা? স্বামীকে কত বলেছে, কালি কাগজ ফুরিয়েছে, তবুও তিনি এনে দেননি। শুধু হেসে বলেছেন, আরে ওসবে কি হবে, বরং মন দিয়ে একটু কাঁথা সেলাই শেখো, একদিন দেবে ওই কাজে দেবে। এখন যদি একটা কাগজ জোগাড় হতো, তাতেই মনের সব কথা সুশীলা একেবারে লিখে ফেলতো মৌরি ফুলকে। ওকে মৌরি ফুল কখনো ভুলতে পারে না, কারণ একমাত্র সেই তো ভালোবাসে সুশীলাকে। পরদিন সকালবেলা পুত্রবধূর উঠবার দেরি হচ্ছে দেখে মোক্ষদা ঠাকরুন ঘরের মধ্যে উঁকি মেরে দেখলেন সুশীলা জ্বরের ঘোরে অঘোর অচৈতন্য অবস্থায় ছেঁড়া মাদুরের ওপর পড়ে আছে, চোখ দুটো জবা ফুলের মতো লাল। সেদিন সমস্ত রাত একভাবেই কেটে গেল। তার দিকে বিশেষ কেউই নজর করল না। তার পরদিন বেগতিক বুঝে রামধনু ডাক্তার আনলেন। দুপুরের পর থেকে সে জ্বরের ঘোরে ভুল বকতে লাগল। সত্যি সত্যি বিশ্বাস করো, তা নয় ওরা যা বলছে আমি অন্য ভেবে। বিশ্বাস করো মৌরি ফুল। ভাই ভাই মৌরি ফুল, বিশ্বাস করো, ওরা যা বলছে, ওরা যা বলছে সত্যি নয়, সত্যি নয়। সন্ধ্যার কিছু আগে সুশীলা মারা গেল। তার মৃত্যুতে মুকুজ্জে বাড়ির হাড় জুড়ালো। পাড়ার কাকচিলগুলো একটু সুস্থির হলো। এর কিছুদিন পরেই কিশোরীর দ্বিতীয় পক্ষের বউ মেঘলতা ঘরে এলো। দেখলে চোখ জুড়ায় এমন সুন্দর মেয়ে, সাথে কর্মপটু, হুঁশিয়ার, গোছানো। দ্বিতীয় বিয়ের অল্পদিন পরেই যখন কিশোরী পালেদের স্টেটে ভালো চাকরিটা পেল, তখন নতুন বইয়ের লক্ষ্মী ভাগ্য দেখে সকলেই খুব খুশি হল। সংসারের অলক্ষ্মী স্বরূপা আগের পক্ষের বইয়ের নাম সে সংসারে
আর কোনোদিন কেউ করেনি। শেষ হলো আজকের গল্প, শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মৌরি ফুল। আজকের গল্প পাঠে ও সমগ্র মহিলা চরিত্রে সমৃদ্ধি, গল্পের সমগ্র পুরুষ চরিত্রে শুভ, গল্পের আর্টওয়ার্কে রূপ, ভিডিও এডিটিং ও স্পেশাল এফেক্টসে মলয়, সাউন্ড ডিজাইনে শুভ, স্ক্রিপ্টিংয়ে নার্গিস রায়লা, সমগ্র পরিচালনায় সমৃদ্ধি ও শুভ। আজকের গল্পটি শুনে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আপনাদের বিভিন্ন মতামত আপনারা কমেন্ট করেও আমাদের জানান। ফিরে আসবো পরের সপ্তাহে আরও এক রোমাঞ্চকর গল্প নিয়ে। শুনতে থাকুন দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ।